এই বিশ্বকাপে ব্রাজিল ও নেইমারের জন্য সবচেয়ে বড় সুখবর অথবা স্বস্তির খবর যদি বলেন তাহলে এটি হতে চলেছে। কেননা ইনজুরি থেকে ফিরেছেন নেইমার জুনিয়র এবং পরবর্তী ম্যাচে মাঠে ফিরবেন নেইমার, অর্থাৎ হাইতির বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে নিয়ে কেমন পরিকল্পনা করছেন এবং ফরমেশন কেমন হবে অথবা দল থেকে বাদ পড়তে পারে কে, নেইমার জুনিয়র কি সত্যিই হাইতির বিপক্ষে মাঠে নামবে? চলুন সেসব বিষয় নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথম ম্যাচে বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে জয় আনতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তবে সেখানে ছিলেন না নেইমার জুনিয়র। নেইমার ভক্তদের জন্য এটা যতটাই হতাশজনক একটি ম্যাচ ছিল, ততটাই ব্রাজিলের জন্য বড় ধরনেরই হতাশ ছিল। যেহেতু মরক্কোর বিপক্ষে ম্যাচটি জয় আনতে পারেনি ব্রাজিল, তাই পরবর্তী ম্যাচগুলো খুব দেখে শুনেই খেলবে কার্লো আনচেলত্তির দল। আর তাই তো পরবর্তী ম্যাচগুলোতে নেইমারকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে সিবিএফ। যাই হোক, গ্লোবোর তথ্য অনুযায়ী নেইমার জুনিয়র কিন্তু ফিট হয়ে গেছেন এবং সোমবারে অনুশীলনে ফিরবে জাতীয় দলের হয়ে। সোমবারে যদি জাতীয় দলের হয়ে নেইমার জুনিয়র অনুশীলনে ফেরেন তাহলে কিন্তু হাইতির বিপক্ষে মোটামুটি কনফার্ম যে নেইমার জুনিয়র মাঠে ফিরতে চলেছেন। যেহেতু আজ রবিবার অর্থাৎ আগামীকালই ন্যাশনাল টিমের প্র্যাকটিস সিজনে ফিরছেন নেইমার জুনিয়র, সেই হিসেবে বলতে গেলে নেইমার মাঠে ফিরছেনই হাইতির বিপক্ষে। মরক্কোর বিপক্ষে না জিতলেও হাইতির বিপক্ষে অবশ্যই জিততে হবে ব্রাজিলকে। আর তাই ফরমেশন নিয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু ফরমেশন নিয়ে সবাই আলোচনা করছে, রাফিনিয়া, ইগোর থিয়াগো এদের নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এবং ব্রাজিলের মিডফিল্ড নিয়েও আলোচনা হচ্ছে, সেই হিসেবে ফরমেশন নিয়ে কথা বলতেই হয়। বিশেষ করে ব্রাজিলের মিডফিল্ড যে ফাঁকা একটা স্পেস ছিল যেখান দিয়ে মরক্কো বারবার অ্যাটাক করেছে, সেটি কিন্তু না বললেই নয়। বরাবরের মতোই বিশ্বকাপের শুরু হওয়ার আগে সবাই কিন্তু বলছিল যে ব্রাজিলের 3টা মিডফিল্ড নিয়ে খেলা উচিত, 3টা মিডফিল্ড নিয়ে খেলা উচিত। সেহেতু পাকিস্তানকে দিয়ে কিন্তু 3টা মিডফিল্ড নিয়ে খেলেছিলেন ব্রাজিল, যদিও 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে খেলেছে কার্লো আনচেলত্তির দল। সেখানে কিন্তু ভালো ধরনের ফলাফল আনতে পারেনি কার্লো আনচেলত্তি। কেন আনতে পারেনি সেটা কিন্তু সবারই মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। অফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড, অফেন্সিভ মিডফিল্ড হিসেবে কিন্তু ব্রুনো গুইমারেসও খেলেছেন এবং পাকিস্তানও খেলেছেন। সেই হিসেবে কিন্তু এখানে কিন্তু একমাত্র দেখা গিয়েছেই আপনাদের ক্যাসিমিরোকে। তারপরেও ক্যাসিমিরো বারবার উঠে গিয়েছেন, সেখানে কিন্তু একটা স্পেস হয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে মিডফিল্ড, সেখান দিয়ে কিন্তু মরক্কো বারবারই অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের সুবাদেই কিন্তু তারা প্রথম গোলটিও পেয়ে যায়। ব্রাহিম দিয়াজের যে বাড়ানো অসাধারণ থ্রো পাসটি ছিল সেখান থেকে কিন্তু গোল পেয়ে যায় মরক্কো। যাই হোক, এই বিষয়টি নিয়ে কিছু একটা আলোচনা করি। এর আগের ম্যাচে কার্লো আনচেলত্তি খেলেছেন 4-3-3 ফরমেশনে, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন লুকাস পাকুয়েতা এবং লেফট উইং রাইট উইং খেলেছেন ভিনিসিয়াস এবং রাফিনা এবং সেন্টার ফরওয়ার্ডে খেলেছেন অর্থাৎ নাম্বার 9 রোল অর্থাৎ ফলস 9 হিসেবে খেলেছে ইগোর থিয়াগো। এবং ইগোর থিয়াগোর যে পারফরমেন্স সেটা কিন্তু বরাবরের মতোই চোখে লেগে যাওয়ার মতোই। এতটাই বাজে পারফরমেন্স করেছে ইগোর থিয়াগো, সহজ গোলগুলো মিস করেছে, যার কারণে ব্রাজিল কিন্তু মরক্কোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। যাই হোক, নেইমার যদি ফেরে তাহলে কিন্তু নেইমারকে ফলস 9-এ খেলাতে পারে কার্লো আনচেলত্তি। যেহেতু সান্তোসের ম্যাচগুলো দেখে কার্লো আনচেলত্তি বলেছিল যে নেইমারকে এই সান্তোসে যেভাবে খেলছে নেইমার, এইভাবেই কিন্তু খেলতে হবে ব্রাজিল দলেও। সেই হিসেবে কিন্তু নেইমার জুনিয়রকে ফলস 9-এ খেলতে হবে, কেননা নেইমার জুনিয়র সান্তোসে ফলস 9-এই খেলেছে। নেইমার যদি ফলস 9-এ খেলে তাহলে কিন্তু ব্রাজিলের জন্য ফরমেশন চেঞ্জ করা খুবই কঠিন হয়ে যেতে পারে, কারণ নেইমার ফলস 9-এ খেললে লেফট এবং রাইট উইঙ্গে কিন্তু রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র আবার অটো চয়েস থাকবে। আর যদি আমার একটি ব্যক্তিগত ফরমেশন আছে, আপনারা এটা দেখে যেতে পারেন। আমার এটা শুধুই ব্যক্তিগত, আমি আগেই বলে রাখছি, এটা কারোর সাথে নাও মিলতে পারে। তবে আমি চাই যে নেইমার জুনিয়র যদি হাইতির বিপক্ষে মাঠে নামে, সেহেতু কার্লো আনচেলত্তি 4-3-1-2 এই পজিশনে খেলাতে পারে, যেখানে 3জন মিডফিল্ড একদমই একটা সাপোর্টেড মিডফিল্ড হয়ে যাবে, ফাঁকা হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। যেখানে ক্যাসেমিরো এবং দানিলোকে মিডফিল্ড হিসেবে রাখা উচিত এবং দেখা যায় দানিলো কিন্তু অফেন্সিভ ডিফেন্সিভ দুইটাই করতে পারে, সেই হিসেবে রাখা উচিত এবং ব্রুনো গুইমারেসকে রাখা তো অবশ্যই উচিত। সেহেতু 3জন মিডফিল্ড নিয়ে যদি ব্রাজিল হাইতির বিপক্ষে খেলে তাহলে কিন্তু আগের ম্যাচে যে আমরা ভুলগুলো করেছি সেটা কিন্তু এই ম্যাচে হবে না। এবং 3জন মিডফিল্ডের উপরে একমাত্র নেইমার জুনিয়র থাকবে যে অ্যাটাকিং মিডফিল্ড এবং 4-3-1 অর্থাৎ এই অন যেটাকে আমি বলেছি, এই একজন অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেই থাকবে নেইমার জুনিয়র এবং নেইমারের উপরে আপনার 2জনই থাকবে সেন্টার ফরওয়ার্ড, একজন থাকবে লেফটে ভিনিসিয়াস জুনিয়র, একজন থাকবে রাইটে রাফিনিয়া। এই ফরমেশনটা আমার মোটামুটি ব্যক্তিগতই। এটা যদি হাইতির বিপক্ষে দিয়ে টেস্ট করা যায় তাহলে কিন্তু ব্রাজিল ভালো ফলাফলই পেতে পারে। কিন্তু বরাবরের মতোই ডিফেন্স লাইন কিন্তু ওই আগের মতোই থাকবে। মার্কিউনেস থাকবে,
গাব্রিয়েল ম্যাগালাইস এবং ইভানেস ও ডগলাস সান্তোস। যাই হোক, এই ফরমেশনটা আমার ব্যক্তিগতভাবে এই ফরমেশনটা যদি কার্লো আনচেলত্তি কাজে লাগাতে পারে তাহলে হাইতিকে উড়িয়ে দেওয়া ব্রাজিলের জন্য সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, সবচেয়ে স্বস্তির খবর, নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে মাঠে নামছেন। সোমবারে অনুশীলন দিয়ে তিনি জাতীয় দলের ক্যাম্পে ফিরতে চলেছেন এবং শেষ পর্যন্ত দেখার বিষয় নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচ কেমন পারফরমেন্স করে।